এই ক্লাসে আমি 18ই অগাস্টের ফার্স্ট শিফটে রেলওয়ের আরআরবি গ্রুপ ডিতে যেসব জেনারেল সায়েন্সের কোশ্চেন জিজ্ঞাসা করেছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট কোশ্চেনটা জারণ আর বিজারণের ওপর, তাই আমাদের ফার্স্ট জেনে নিতে হবে কখন জারণ বা কোনো একটা পদার্থ বা যৌগ জারিত হয়েছে আমরা বলবো, আর কখন বিজারণ বা কখন কোনো একটা পদার্থ বিজারিত হয়েছে বলবো। তো মনে রাখবে তিনটে কেস আছে। যখন হচ্ছে অক্সিজেন বা O2 কী হবে, অর্জন করবে, মানে প্লাস হবে, অ্যাড হবে। তারপর হচ্ছে হাইড্রোজেন কি হবে, হ্রাস পাবে, মানে মাইনাস হবে। আর ইলেকট্রনও হ্রাস পাবে, তখন হবে জারণ। তাহলে জারণে হচ্ছে একটা প্লাস হবে, মানে অর্জন করবে, সেটা হচ্ছে অক্সিজেন। আর বাকি দুটো কিন্তু কি হবে, হ্রাস পাবে, মানে মাইনাস হবে, সেটা হচ্ছে হাইড্রোজেন আর ইলেকট্রন। আর বিজারণে ঠিক উল্টোটা হবে, মানে অক্সিজেন কি হবে তাহলে বিজারণে, হ্রাস পাবে। আর হাইড্রোজেন আর ইলেকট্রন কি হবে, অর্জন করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। একদম মনে রাখবে, যে কোনো একটা মনে রাখলেই হলো। জারণ মনে রাখো, তাহলে অটোমেটিক্যালি বিজারণ হয়ে যাবে, কারণ জারণের উল্টোই হলো বিজারণ, তাই না? তো এবার আমরা কোশ্চেন সলভ করব। তাহলে আমরা কিন্তু কখন জারণ হবে বা পদার্থটি জারিত হবে, আর কখন বিজারণ বা বিজারিত হবে আমরা কিন্তু জেনে নিয়েছি। এবার কোশ্চেনটা আমরা সলভ করি। কোশ্চেনটা এরকম, দুটো বিবৃতি দেওয়া রয়েছে। প্রথম বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো পদার্থ বিক্রিয়ার সময় অক্সিজেন হারায় মানে হ্রাস পায়, মানে মাইনাস হবে। এই যে অক্সিজেন যদি মাইনাস হয় তাহলে কি হয়, বিজারণ বা পদার্থটি বিজারিত হয়েছে, তাই না? তো বিবৃতিতে কি বলা হয়েছে, তবে যৌগটি বিজারিত হয়েছে বলা হয়। তার মানে এটা ঠিকই রয়েছে, কারণ অক্সিজেন হারালে, মাইনাস হলে আমরা জানি বিজারিত হয় যৌগটা বা বিজারণ হয়, তাই না? তাহলে ঠিকই বলেছে। আর বিবৃতি 2তে কি বলেছে, যদি হাইড্রোজেন অর্জন মানে যোগ করে, যে হাইড্রোজেন যোগ করলেও কি হয়, বিজারণই হয় বা পদার্থটি বিজারিত হয়েছে বলা হয়। আর বিবৃতিতেও কি বলা রয়েছে, যে যৌগটি বিজারিত হয়েছেই বলা রয়েছে। তাহলে এটাও কিন্তু আমার রাইট হয়ে গেল। তার মানে দুটো বিবৃতি কি হবে, সত্য হবে। তার মানে 4 নম্বর অপশন রাইট, যে উভয় বিবৃতি সত্য হবে। তোমরা একবার আবার দেখে নিতে পারো এখানে, যে কখন জারণ হবে আর কখন বিজারণ হবে, আরেকবার তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আমাদের প্ল্যান্ট মানে উদ্ভিদ আর হচ্ছে অ্যানিমেল মানে প্রাণীর পার্থক্য দেওয়া রয়েছে। এবার কোন পার্থক্যটা ভুল আমাদের সেটাই বের করতে বলেছে কোশ্চেনে। তো একবার দেখে নিই কী কী রয়েছে। বলেছে প্ল্যান্ট ডু নট মুভ, তো ঠিকই বলেছে, প্ল্যান্ট তো মুভ করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না। আর অ্যানিমেল কি করে, মুভ করতে পারে, ফুড, মেট, শেল্টারের জন্য কি করে, মুভ করতে পারে। তো এ নাম্বার অপশনটা কি, ঠিকই বলেছে। বি নাম্বারে কি বলেছে, মোস্ট টিস্যু আর ডেড, উদ্ভিদে কিন্তু বেশিরভাগ টিস্যু বা কলা কিন্তু মৃত হয়। আর প্রাণীদেহে কি হয়, বেশিরভাগ টিস্যুই জীবিত হয়, লিভিং হয়। তাহলে বি নাম্বারেও ওরা ঠিকই বলেছে। সি নাম্বারে কি বলেছে, যে প্ল্যান্টে নিড লেস এনার্জি, মানে প্ল্যান্টে উদ্ভিদে কম শক্তির প্রয়োজন হয়। এটাও ঠিক বলেছে, কারণ যেহেতু উদ্ভিদে বেশিরভাগ টিস্যুই মৃত, তাই এদের কম শক্তির দরকার হয়। আর ওইদিকে জীবদেহে যেহেতু বেশিরভাগ টিস্যুই কী হয়, জীবিত, তাই এদের বেশি শক্তি লাগে। তো অপশনে কিন্তু ওরা সি নাম্বারে পার্থক্যতে তাই বলেছে, যে নিড মোর এনার্জি। বোঝা গেল, তাহলে ঠিকই বলেছে সিও। আর ডিতে কি বলেছে, গ্রোথ ইজ লিমিটেড টু সার্টেইন রিজিয়ন, যে কোনো একটা রিজিয়নে, মানে উদ্ভিদের কোনো একটা রিজিয়নে গ্রোথটা মানে বৃদ্ধি কিন্তু লিমিটেড থাকে, সীমাবদ্ধ থাকে। এটাও ঠিক বলেছে এখানে, কারণ হচ্ছে উদ্ভিদের যে মেরিস্টেমাটিক রিজিয়ন, কোন রিজিয়ন মনে রেখে দাও, মেরিস্টেমাটিক রিজিয়ন। ইংলিশে বললে মেরিস্টেমাটিক, আর বাংলায় বললে হচ্ছে অগ্রস্থ ভাগ। মেরিস্টেমাটিক জোন মানে হচ্ছে অগ্রস্থ ভাগ, মানে হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, যাকে আমরা কি বলি বলো তো, শুট বলি। আর মূলের অগ্রভাগ, যেটাকে আমরা রুট টিপ বলি, সেখানে কিন্তু গ্রোথটা লিমিটেড হয়, মানে সীমাবদ্ধ থাকে। তো ডি অপশনে মানে ডি পার্থক্যতে এটা কিন্তু ঠিকই বলেছে। বাট অ্যানিমেলে কি বলেছে সেটাও দেখতে আমাদের, যে গ্রোথ ইজ লিমিটেড টু সার্টেন রিজিয়ন। না, এরকম কোনো ব্যাপার নেই, প্রাণীদেহের কোথাও গ্রোথটা লিমিটেড বা সীমাবদ্ধ কিন্তু নেই। তার মানে ডির পার্থক্যের এটা কিন্তু আমাদের ভুল বলেছে, যদিও এটা ঠিকই বলেছে, বাট অ্যানিমেলের এটা ভুল বলেছে। তার মানে ডির যেহেতু একটা ভুল, তাই আমরা ডি পার্থক্যটাকে ভুল বলবো। তাই আমাদের কোন বিকল্পটা সঠিক হবে, 3 নাম্বারটা সঠিক হবে।
তাই না? 3-এ ডি রয়েছে, বোঝা গেল? নেক্সট কোশ্চেনটা হচ্ছে ফ্লোয়েমের প্রবাহের উপর। তো জাইলেম আর ফ্লোয়েমের প্রবাহ সম্পর্কে আমরা একটু জেনে নিই। জাইলেমে কি হয়, জল আর খনিজ পদার্থ মূল থেকে কি হয়, পাতা বা যেখানে যেখানে সালোক সংশ্লেষ হয় সেখানে যায়। তো প্রবাহটা তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে, নিচ থেকে কিন্তু উপরের দিকে হলো, আর প্রবাহটা কিন্তু তাহলে কি বলবো আমরা, একমুখী হবে। প্রবাহটা একমুখী হবে। আর এখানে লেখা রয়েছে, তোমরা একবার দেখেও নিতে পারো। আর ফ্লোয়েমে কি হয়, উৎপন্ন খাবার পাতা থেকে বা যেখানে সালোক সংশ্লেষ হয় সেখান থেকে কি হবে, পাতা থেকে যেখানে যেখানে খাবার সঞ্চিত হয়, সঞ্চিত সেটা মূলেও হতে পারে, তাই মূলের মানে নিচের দিকেও যেতে পারে, উৎপন্ন খাবারটা কিন্তু আবার উপরের দিকেও যেতে পারে। তো ফ্লোয়েমের প্রবাহটা সেজন্য কি হলো, উভমুখী, মানে নিচের দিকেও হতে পারে বা উপরের দিকেও হতে পারে, মানে বাই ডিরেকশনাল ইংলিশে বললে ফ্লোয়েমের প্রবাহটা। আর জাইলেমে কি দেখলাম আমরা, জল আর খনিজ পদার্থ নিচ থেকে কিন্তু শুধু উপরের দিকেই গেল, সেজন্য এটা ইউনিডিরেকশনাল বা একমুখী প্রবাহ হবে। তোমরা জেনে রাখো ব্যাপারটা। তাহলে আমার যে কোশ্চেনটা, যে কোন ছবিটিতে ফ্লোয়েমের মধ্য দিয়ে খাদ্যের প্রবাহকে দেখানো রয়েছে, তোমরা ভালো করে যদি দেখো, সিতেই শুধু সেরকম রয়েছে, যে পাতা থেকে দেখানো রয়েছে যে উৎপন্ন খাবারটা উপরের দিকেও দেখানো রয়েছে, আবার উৎপন্ন খাবারটা নিচের দিকেও দেখানো রয়েছে। আর আমরা কি জানি, ফ্লোয়েমের দ্বারা কি হয়, উৎপন্ন খাবার উপরের দিকেও যেতে পারে, মানে যেখানে যেখানে খাবার সঞ্চিত হয়, সঞ্চিত উপরের দিকেও হতে পারে, আবার যেহেতু খাবার মূলেও সঞ্চিত হয় তাই নিচের দিকেও যেতে পারে। আর ফ্লোয়েমের প্রবাহ বাই ডিরেকশনাল, যেটা ছবি সি এর মধ্য দিয়েই প্রকাশিত হচ্ছে, তাই সি হবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা হচ্ছে কেমিস্ট্রির পর্যায় সারণীর ওপর। তো প্রথমেই আমি বলে রাখছি সেজন্যে যে বিশ্বের যত পরমাণুগুলো রয়েছে সেগুলোকে একটা সারিতে সাজানোর চেষ্টা করে অনেক বিজ্ঞানী। তার মধ্যে প্রথম ছিল এই ডোবেরেইনার। তো এই ডোবেরেইনার সহ প্রথমের দিকে যত বিজ্ঞানী ছিল সবাই কিন্তু পারমাণবিক ভরের উপর বেস করে পরমাণুগুলিকে সাজাচ্ছিল। তো সেখানে তারা কি দেখাচ্ছিল, যে পারমাণবিক ভরের সাথে মৌলের বৈশিষ্ট্য কিভাবে সম্পর্কিত। আর এই প্রচেষ্টায় প্রথম কে ছিল, ডোবেরেইনার। তাহলে তোমরা বুঝেই গেছো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে। তাহলে কোশ্চেন হচ্ছে, ডোবেরেইনারের ট্রায়াডের কৃতিত্ব কি ছিল, যে পারমাণবিক ভরের সাথে মৌলের বৈশিষ্ট্য কিভাবে সম্পর্কিত, সেটাই কিন্তু তিনি তার প্রচেষ্টাতে দেখিয়েছিলেন। এবার এখান থেকে মানে ডোবেরিনারের ট্রায়াড থেকে অনেক কোশ্চেন আস করে, তাই আমরা আরেকটু ভালো করে জেনে নিই। ডোবেরিনারের ট্রায়াডে অ্যাকচুয়ালি কয়টা মৌল থাকে, 3টা মৌল থাকে। সেখানে প্রথম মৌল আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যে গড় সেটা হবে, মনে রাখবে, দ্বিতীয় মৌলের পারমাণবিক গড়ের সঙ্গে সমান। তাহলে ডোবেরিনারের ট্রায়াড ফর্মুলাটা কি, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর, বা ইংলিশে বললে কি হবে বলো তো, অ্যাটমিক মাস, এর অ্যাভারেজ হবে দ্বিতীয় মৌলের অ্যাটমিক মাসের সঙ্গে ইকুয়াল। ঠিক এরকম 3টে মৌল করে তিনি 5টা ট্রায়াড খুঁজে পেয়েছেন। তোমরা দেখো, এই 1 2 3 4 5, এর মধ্যে আমাদের মনে রাখতে হবে বিশেষ করে হচ্ছে এই ট্রায়াডটা, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের ট্রায়াডটা। আর আমাদের মনে রাখতে হবে বিশেষ করে ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিনের ট্রায়াডটা। কারণ এখান থেকে এইভাবে কোশ্চেন আসতে পারে যে ডোবেরিনারের ট্রায়াডে প্রথম মৌল লিথিয়াম আর তৃতীয় মৌল পটাশিয়াম হলে দ্বিতীয় বা মাঝের মৌল কোনটি হবে, তাহলে কি হবে, সোডিয়াম হবে কিন্তু। তাহলে আমাদের ঝরঝরে রাখতে হবে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লি না কে, এভাবে মনে রাখতে পারো, লি না কে, লি ফর লিথিয়াম, এন এ ফর সোডিয়াম, কে ফর পটাশিয়াম। আর একটা ট্রায়াড আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সিএল বিআর আর হচ্ছে আয়োডিন আই। তাহলে প্রথমটা হচ্ছে ক্লোরিন, দ্বিতীয় মৌল হচ্ছে ব্রোমিন, তৃতীয় হচ্ছে আয়োডিন, এই ট্রায়াডের। তাহলে কোশ্চেন যদি আসে যে প্রথম মানে ডোবেরিনারের ট্রায়াডের প্রথম মৌল ক্লোরিন, দ্বিতীয় মৌল ব্রোমিন হলে তৃতীয়টা কোনটা হবে, তাহলে তৃতীয়টা কিন্তু আয়োডিন উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের এভাবে কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেল? পয়েন্ট আমরা দেখে রাখি যে প্রথমের দিকে সব বিজ্ঞানীরা মৌলের পরমাণুগুলিকে পারমাণবিক ভর, আর ইংলিশে বললে অ্যাটমিক মাস বা ওয়েটের উপর ভিত্তি করে কিন্তু সাজিয়েছে, মনে রাখবো। তাহলে প্রথমের দিকে পরমাণুগুলোকে কিভাবে সাজিয়েছিল বিজ্ঞানীরা, পারমাণবিক ভর আর ইংলিশে বললে অ্যাটমিক মাস বা ওয়েট,
ফ্যাক্টের উপর ভিত্তি করে। প্রথমের দিকে বিজ্ঞানী যেমন ডোবেরেইনার ছিল, তারপর হচ্ছে আরেক বিজ্ঞানী নিউল্যান্ড ছিল। তাহলে এরা কিন্তু হচ্ছে অ্যাটমিক মাস বা ওয়েট, আর বাংলায় বললে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে পরমাণুগুলিকে সাজিয়েছিল। আর যেখানে আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক ভরের জায়গায় কি হয়ে যাবে বলো তো, পারমাণবিক সংখ্যার উপর বেস করে কিন্তু পরমাণুগুলিকে সাজানো রয়েছে। আর ইংলিশে বললে সংখ্যাকে কি বলে, নাম্বার, তাহলে অ্যাটমিক নাম্বারের উপর বেস করে। তাহলে পরীক্ষায় যদি আসে বর্তমানের আধুনিক পর্যায় সারণীতে পরমাণুগুলিকে কিসের উপর বেস করে সাজানো রয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের অ্যাটমিক নাম্বার বা বাংলায় বললে পারমাণবিক সংখ্যা। আর আগের যে কোনো বিজ্ঞানী থাকলে, মানে আধুনিক পর্যায় সারণী বাদে যে কোনো বিজ্ঞানীর নাম দিয়ে যদি থাকে, তাহলে উত্তর কি হয়ে যাবে, কিসের উপর বেস করে পরমাণুকে সাজানো রয়েছে, অ্যাটমিক মাস বা ওয়েট, আর বাংলায় বললে পারমাণবিক ভর। মনে রাখবে কিন্তু তোমরা। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখি, যে সমযোজী যৌগগুলিতে কোন বৈশিষ্ট্য থাকে না বলেছে। তো আমরা একবার দেখে নিই বৈশিষ্ট্যগুলো। যে প্রথম যে বৈশিষ্ট্য দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন ভাগাভাগি করে এগুলি তৈরি হয়। একদম ঠিক বলেছে, কারণ সমযোজী যৌগ মনে রাখবে ইলেকট্রন ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ার করে গঠিত হয়। একদম মুখস্থ করে নাও। তাহলে ইলেকট্রন শেয়ার করে কারা গঠিত হয়, সমযোজী যৌগ। অপরদিকে আরেকটা যে যৌগ রয়েছে তড়িৎ যোজী যৌগ। এই যৌগটা কিভাবে গঠিত হয়, আয়ন গঠনের মাধ্যমে। একদম মুখস্থ করো তাহলে, যে তড়িৎযোজী যৌগ হচ্ছে আয়ন গঠনের মাধ্যমে গঠিত হয়, আর ওইদিকে সমযোজী যৌগ আয়ন গঠনের মাধ্যমে নয়, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ঠিক আছে। তো 2 নম্বর বৈশিষ্ট্যতে কি বলেছে দেখি, সাধারণত আয়ন তৈরি করে না। হ্যাঁ, আমরা একটু আগেই দেখলাম যে সমযোজী যৌগ আয়ন গঠন করে না। আয়ন কারা করে, তড়িৎযোজী যৌগ আয়ন গঠন করে। আর সমযোজী যৌগ কি করে, আয়ন না গঠন করে ওরা ইলেকট্রন শেয়ার করে নেয়, তাই না? সেটাই তো দেখলাম। তার মানে প্রথমে দুটো কিন্তু সমযোজী যৌগেরই বৈশিষ্ট্য দিয়েছে, ঠিকই আছে। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্যটা আমরা যদি দেখি, যে এগুলি বিদ্যুৎ এবং তাপের খারাপ পরিবাহী। কারণ কি বলতো, এটাও ঠিকই বলেছে, সমযোজী যৌগেরই বৈশিষ্ট্য এটা। কারণ হচ্ছে সমযোজী যৌগে যেহেতু আয়ন তৈরি হয় না, তাই সমযোজী যৌগগুলোর বন্ড কিন্তু খুব উইক হয়। সমযোজী যৌগের বন্ড কি হয় বলতো, উইক হয়। আর বন্ড উইক হওয়ার জন্য সমযোজী যৌগগুলো মনে রাখবে বিদ্যুৎ আর তাপের খুব খারাপ পরিবাহী। আবার বন্ড উইক হওয়ার জন্য এদের গলনাঙ্ক বলো, স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক এগুলোও খুব কম থাকে, মনে রাখবে। ঠিক আছে। আরেকটা বৈশিষ্ট্য আমি বলে দিলাম, যে সমযোজী যৌগর যেহেতু বন্ড উইক, তাই এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক কিন্তু খুব কম থাকে। অপরদিকে তড়িৎযোজী যৌগ যেহেতু আয়ন গঠনের মাধ্যমে গঠিত হয়, তাই এদের বন্ড কি হবে, এদের বন্ড অনেক স্ট্রং হয়। আর বন্ড স্ট্রং হয়, এরা বিদ্যুৎ আর তাপের যেমন খুব ভালো পরিবাহী হবে, আবার এরা কিন্তু এদের মানে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর হিমাঙ্ক অনেক অনেক বেশি হবে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কোন বৈশিষ্ট্যটা সমযোজী যৌগে থাকবে না? আমরা দেখলাম যে 1 নম্বরও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তারপর 2 নম্বরও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, 4 নম্বরও সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে কিন্তু এখানে 3 নম্বরটা মনে রাখবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য নয়, কারণ এখানে এরা ভুল দিয়েছে। সমযোজী যৌগ জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, এরা কি দিয়ে দিয়েছে, দ্রবণীয় নয় দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাই হবে না, এটাই হচ্ছে বৈশিষ্ট্য থাকে না। তার মানে 3 নম্বরটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে মনে রাখবে সমযোজী যৌগ কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয় হয়। ঠিক আছে, কিন্তু এরা 9 দিয়েছে, তাই এটাই রাইট। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, যে উদ্ভিদে বর্জ্য পদার্থ হিসেবে অক্সিজেন কিভাবে এবং কখন উৎপাদিত হয়? তো আমরা সবাই কি জানি, উদ্ভিদ দিনের বেলা সালোক সংশ্লেষের মাধ্যমে কিন্তু অক্সিজেন তৈরি করে। তাহলে এটাই উত্তর হয়ে যাবে আমাদের। যদি কোশ্চেন করতো যে উদ্ভিদ বর্জ্য হিসাবে CO2 কখন তৈরি হয়, তখন কি উত্তর হতো? তখন উত্তর হতো রাতের বেলা। আমরা কি জানি, উদ্ভিদ রাতের বেলা শ্বসনের মাধ্যমে কিন্তু বর্জ্য হিসেবে CO2 তৈরি করে। যেহেতু এখানে কোশ্চেন অক্সিজেন বলেছে, তাই হবে কি, দিনের বেলা সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ কিন্তু অক্সিজেন তৈরি করে, তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে লেন্সের প্রধান ফোকাসের অবস্থান সম্পর্কে। তো প্রধান ফোকাসের অবস্থান যখনই আমরা নির্ণয় করব, তখন আমরা একটা ট্রিক্স ইউজ করব, সেটা হচ্ছে এক ধারে আমরা বস্তু লিখব আর এক ধারে আমরা প্রতিবিম্ব লিখব। প্রতিবিম্বটা সৎ বা অসৎ হতে পারে।
তো মনে রাখবে বস্তু যদি ফোকাসে থাকে, বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে। আর বস্তু যদি অসীমে থাকে তাহলে কিন্তু প্রতিবিম্বটা ফোকাসে হবে, অর্থাৎ একটা যদি ফোকাসে থাকে তাহলে আরেকটা অসীমে হয়, আর একটা যদি অসীমে থাকে তাহলে আরেকটা কিন্তু ফোকাসে হয়, মানে একটা ফোকাস হলে আর একটা অসীমে, এরকম ব্যাপারটা আর কি, তাই তো? তো দেখো আমরা ট্রিক্সটা কিভাবে ইউজ করি। বলেছে যে নিচের কোন বিবৃতিটি সঠিক? যে লেন্সের ক্ষেত্রে প্রথম প্রধান ফোকাস হলো সেই বস্তুর অবস্থান। তাহলে এখানে কি বলেছে? প্রথম প্রধান ফোকাস। আমরা প্রথম দ্বিতীয় কিচ্ছু দেখব না, আমরা দেখব শুধু এই ফোকাসটা। এই ফোকাসে বলেছে বস্তুর অবস্থান। এবার আমি কি বললাম যে একটা ফোকাস হলে আরেকটা অসীমে হয়, এখানে যেহেতু বস্তুটা ফোকাসে তাহলে প্রতিবিম্বটা কি হবে? অসীমে হবে, আর সেটাই বলা আছে। তাহলে ক নাম্বারটা কি হবে? এখানে রাইট হয়ে যাবে কিন্তু। তাহলে ক হচ্ছে আমার রাইট হলো, এখানে সঠিক হলো। তারপরে খ দেখি কি বলেছে। একটি লেন্সের ক্ষেত্রে প্রথম প্রধান ফোকাস, আমি কি বললাম? আমি প্রথম না দ্বিতীয় সেটা দেখব না, আমি শুধু দেখব ফোকাস না অসীম আছে, এখানে কি আছে? ফোকাস। আর এই ফোকাসে কি রেখেছে? বস্তুর অবস্থান। আচ্ছা, একটা যদি ফোকাসে হয় আরেকটা কি হয়? অসীমে হয়। তো বস্তু ফোকাসে ফোকাসে তাহলে প্রতিবিম্ব কি অসীমে বলেছেন? না, এখানে দেখো কি বলেছে? প্রতিবিম্ব ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে। কিন্তু দ্বিগুণে তো হবে না, কারণ একটা যদি কি হয়? ফোকাসে, আরেকটা থাকতে হবে অসীমে, কিন্তু অসীম নেই, তার মানে খ কিন্তু সঠিক হবে না। তারপর দেখি গতে কি বলেছে। একটি লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় প্রধান ফোকাস, আমি প্রথম দ্বিতীয় দেখব না, আমি শুধু ফোকাস দেখব। ফোকাসে কি রয়েছে? সদ্বিম্ব, মানে এবার ফোকাসে ওরা প্রতিবিম্বটা বলল। আর যদি একটা ফোকাসে থাকে তাহলে আরেকটা কিসে হয়? অসীমে। যেহেতু প্রতিবিম্বটা ফোকাসে বললো তাহলে বস্তুটা কোথায় থাকবে? অসীমে থাকবে। তো তাই বলেছে, তার মানে গও কিন্তু রাইট হলো। তাহলে এখানে ক আর গ সঠিক হলো। আর ঘ কি বলেছে দেখো, দ্বিতীয় প্রধান ফোকাস হচ্ছে বস্তুর অবস্থান। তার মানে ফোকাসে এখানে বস্তু বলেছে, তাহলে আরেকটা মানে প্রতিবিম্বটা কোথায় থাকতে হবে? অসীমে, কিন্তু অসীমে বলেনি এখানে, এখানে বলেছে ফোকাস দূরত্বের দ্বিগুণে থাকতে হবে। তার মানে এটাও রং হয়ে গেল। তাহলে এখানে রাইট সঠিক বিবৃতি কি হলো? ক আর গ হলো। তো এখানে কিন্তু অপশনগুলো অ্যাকচুয়ালি এইভাবে থাকবে যে মানে নিচের কোন বিবৃতি, মানে এতে থাকবে তার মানে কি, ধরো এমন রইল ক আর গ এরকম ছিল কিন্তু অ্যাকচুয়ালি, আর বিতে মনে করো ছিল ক, খ আর ঘ, সিতে হচ্ছে মনে করো কিছু কিছু থাকবে, ডিতেও এরকমই থাকবে। তাহলে এখানে কোনটা রাইট হয়ে যাবে? এ অপশন রাইট হয়ে যাবে, ক আর গ বিবৃতি রাইট হয়ে যাবে। তাহলে আমরা ট্রিক্সটা কিভাবে ইউজ করলাম তোমরা কিন্তু আরেকবার একটু ব্যাক করে আরেকবার ভিডিওটা দেখে নেবে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের বক্স মেলাতে বলেছে। তো বক্স বিতে কি রয়েছে একটু আমরা দেখে নিই। বক্স বিতে রয়েছে ওল ফ্যাক্টরি ইন্ডিকেটর। মনে রাখবে ওল ফ্যাক্টরি ইন্ডিকেটর সেগুলোকে বলা হয় যাদের হচ্ছে অ্যাসিড আর ক্ষারের সংস্পর্শে আসলে গন্ধ চেঞ্জ হয়। তাহলে ওল ফ্যাক্টরি ইন্ডিকেটর কাদের বলবো আমরা? যারা অ্যাসিড আর ক্ষার বা বেসের সংস্পর্শে আসলে যদি কি চেঞ্জ হয়? স্মেল মানে গন্ধ চেঞ্জ হয়, তাদের কিন্তু আমরা ওল ফ্যাক্টরি ইন্ডিকেটর বলে। এরকম এক্সাম্পল হচ্ছে অনিয়ন মানে পেঁয়াজ, আর কি ক্লোভ লবঙ্গ। তো অনিয়ন আর ক্লোভ মনে রাখবে হচ্ছে ওল ফ্যাক্টরি ইন্ডিকেটরের এক্সাম্পল। আর অ্যাসিড বেস ইন্ডিকেটর কাদের বলবো আমরা? যাদের হচ্ছে পিএইচ চেঞ্জ হয় কখন? অ্যাসিড আর বেসের সংস্পর্শে আসলে। তাহলে মনে রাখবে পিএইচ যদি চেঞ্জ হয় অ্যাসিড বেসের সংস্পর্শে আসলে, তাদের কিন্তু আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটর বলবো। এরকম এক্সাম্পল হচ্ছে লিটমাস বলতে গেলে, কারণ আমরা জানি কি লিটমাস অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে আসলে কিন্তু এর পিএইচটা চেঞ্জ হয়, তাই না? আর কি রয়েছে? মিথাইল অরেঞ্জ রয়েছে, মিথাইল অরেঞ্জও একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর কিন্তু। তারপর কি রয়েছে? ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটর, মানে এটাও একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর, মানে এরও কি হবে? অ্যাসিড বেসের সংস্পর্শে আসলে পিএইচ চেঞ্জ হবে, বাট এটা একটা ন্যাচারাল, মানে একে ল্যাবরেটরিতে তৈরি করার দরকার নেই। এরকম এক্সাম্পল কি হবে? শাকসবজিগুলো, যেরকম হচ্ছে রেড ক্যাবেজ মানে লাল বাঁধাকপির পাতা, রেড ক্যাবেজ, তারপর হচ্ছে হলুদ বলতে গেলে টারমেরিক, এগুলো হচ্ছে ন্যাচারালি অ্যাসিড বেস ইন্ডিকেটর। ঠিক আছে, তো তোমরা এবার ইজিলি মেলাতে পারবে।
তাহলে রেড ক্যাবেজ লিপ এটা একটা ন্যাচারাল পদার্থ, তাই না? কারণ এটা তো আমাদের খেতেই তৈরি হয় বাঁধাকপি। তো লাল বাঁধাকপির পাতা হচ্ছে ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটর হবে, মনে রাখবে। তার মানে একের কিন্তু সি হয়ে যাবে, একের সি হয়ে যাবে। আর মিথাইল অরেঞ্জটা হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়, তাই এটা ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটর নয়, এটা একটা সিনথেসাইজড বা নর্মালি বলতে গেলে অ্যাসিড বেস ইন্ডিকেটর বলে দিলেই হলো, তাহলে এটা বি হয়ে যাবে। ঠিক আছে। আর অনিয়ন আর ক্লভ হচ্ছে আমরা কি দেখলাম, এদের স্মেল চেঞ্জ হয়, তাই হচ্ছে ওল ফ্যাক্টরি ইন্ডিকেটর, মানে এটা হয়ে যাবে এ, 3-এর এ। তাহলে তোমরাই দেখো কোনটা হবে, একের এ, সরি একের সি, 2-এর বি আর 3-এর এ কোনটায় রয়েছে, এই তো 2 নম্বর অপশন রাইট হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা আমরা দেখি কি রয়েছে, যে নিচের কোনটি হেক্সেনের সম্ভাব্য আইসোমার নয়। তাহলে হেক্সেন কিন্তু একটা জৈব যৌগ, আর জৈব যৌগের সম্ভাব্য আইসোমার আমরা কিভাবে বুঝবো? তো ওই যৌগের যে কয়টা কার্বন থাকবে, ঠিক আছে, তো অন্যান্য যেসব যৌগে ওই সেম সংখ্যক কার্বন থাকবে, ওই সব যৌগগুলোকেই আমরা সম্ভাব্য আইসোমার বলবো। তাহলে আমাদের কি দেখতে হবে, কার্বনের সংখ্যা দেখতে হবে। আর কার্বনের সংখ্যা আমাদের এই বক্সটা দেখে কিন্তু আমাদের বুঝতে হবে। এই বক্সটা তোমরা ভালো করে স্টাডি করে নাও। মিথ মানে হচ্ছে একটা কার্বন, ইথ মানে 2টা, প্রোপ মানে 3, বিউট মানে 4, পেন্ট মানে 5, হেক্স মানে 6, শেপড বা হেপ্ট মানে 7। মোটামুটি এই অবধি হলেই হয়ে যায়, কিন্তু তবুও তোমরা 10টাই কিন্তু মনে রেখে দাও। তাহলে আমি কি বললাম, আইসোমার যখন দেখবো জৈব যৌগে, তখন কিন্তু আমাদের কার্বনের সংখ্যা মেলাতে হবে। তাহলে যৌগটা কি দিয়েছে আমাদের, হেক্সেন। আর তোমরাই দেখো বক্স থেকে যে হেক্স মানে কয়টা কার্বন, এখানে 6টা কার্বন থাকবে, তাহলে এখানে কয়টা কার্বন, 6টা কার্বন। এবার আমরা অন্য যৌগগুলোতেও দেখি যে 6টা কার্বন আছে কিনা, যদি 6টা কার্বন থাকে তাহলে সেটা সম্ভাব্য আইসোমার হবে কিন্তু। তো প্রথম অপশনে কি রয়েছে দেখো, এবার হচ্ছে সামনের এই 2, 3, 2, 2, 2 এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, এগুলো যা খুশি থাক। আমরা শুধু দেখব যে যৌগের শুরুতে কি রয়েছে। মিথাইল শুরুতে কি রয়েছে, মিথ। মিথ মানে তোমরাই বলো কয়টা কার্বন হয়, একটা কার্বন হয়। তাহলে মিথ মানে এখানে একটা কার্বন। আর পেন্টেন, পেন্ট রয়েছে, পেন্ট তোমরা বক্স থেকে দেখে নাও, পেন্ট মানে কিন্তু 5 হয়ে যায়। তাহলে এখানে 5 আর 1 কত হলো, 6 হয়ে গেল। সেমভাবে এখানেও আমরা মিথাইলের মিথ, মিথ মানে একটা কার্বন, পেন্টেন, পেন্ট মানে 5টা কার্বন, 5 আর 1 6 হয়ে যাবে। ইথ, ইথ মানে বক্স থেকে তোমরা দেখে নাও, ইথ মানে কিন্তু 2টা কার্বন। আর পেন্টেনের পেন্ট মানে 5টা কার্বন, 5 2 হয়ে গেল এখানে 7টা। ডাই মিথাইল, ডাই মানে হচ্ছে কয়টা, 2টা, মিথাইল মানে মিথ, মিথ মানে এখানে কিন্তু একটা কার্বন। এবার যেহেতু এখানে ডাই মিথাইল আছে, মানে 2টো মিথাইল আছে, তো একটা মিথাইলের মিথের জন্য একটা কার্বন হয়, তাহলে 2টার জন্য কয়টা কার্বন হবে, আরেকটা কার্বন হবে। তার মানে এখানে কিন্তু ডাই মিথাইলের জন্য 2টো কার্বন হয়ে গেল, বোঝা গেল? আর মিথাইলের মিথের জন্য একটা কার্বন, যেহেতু ডাই আছে মানে 2টো হবে, তাই এখানে 2টো কার্বন হয়ে যাবে মোট 2টো। আর এখানে বিউটেন, বিউট আছে, বিউটের জন্য কয়টা কার্বন হবে, 4টা। তাহলে এখানেও আলটিমেটলি 4 আর 2 কত হলো, 6 হলো। তাহলে তোমরাই বলো এবার কোনটা আইসোমার, সম্ভাব্য আইসোমার হবে না। যেহেতু এটা 6 রয়েছে, তার মানে এটাও সম্ভাব্য আইসোমার, এটাও 6 রয়েছে, সম্ভাব্য আইসোমার। 4 অপশনেও 6 আসলে এটাও সম্ভাব্য আইসোমার, কিন্তু 3 নম্বর অপশনে কিন্তু 6 আসেনি, তাহলে এটা কিন্তু সম্ভাব্য আইসোমার হবে না। নেক্সট কোশ্চেনটা কি চেয়েছে, যে মাধ্যম এ এর প্রতিসরাঙ্ক মাধ্যম বি এর সাপেক্ষে কীভাবে নির্ণয় করো। নিচের ছবি দেখে আমাদের বের করতে হবে। তো এই তো মাধ্যমে উপরের মাধ্যম হচ্ছে মাধ্যম এ, আর নিচেরটা হচ্ছে মাধ্যম বি। আমাদের কিন্তু অ্যাঙ্গেলও দিয়ে দিয়েছে, দেখো মাধ্যম এতে অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, আর মাধ্যম বিতে অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তো প্রতিসরাঙ্ক আমরা কি করে বের করব, ফর্মুলাটা আমি ছোট্ট করে লিখে রেখেছি। দেখো আমাদের কি করতে হবে, ওপরেও সাইন লিখতে হবে, নিচেও কিন্তু আমাদের সাইন লিখতে হবে। বাট ওপরে কোন অ্যাঙ্গেল লিখব, সাপেক্ষ মাধ্যমের অ্যাঙ্গেল, মানে যে মাধ্যমের সাপেক্ষে আমাদের বের করতে বলেছে তার অ্যাঙ্গেল ওপরে যাবে, আর নিচে হচ্ছে বাকি অ্যাঙ্গেলটা লিখতে হবে। তাহলে এখানে কোন মাধ্যমের সাপেক্ষে আমাদের প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, দেখো মাধ্যম বি এর সাপেক্ষে কিন্তু আমাদের বের করতে বলেছে। তাহলে ওপরে কি যাবে, বি মাধ্যমের অ্যাঙ্গেল, যেহেতু বির সাপেক্ষে বের করতে বলেছে, যার সাপেক্ষে বের করতে হবে তার অ্যাঙ্গেলটা উপরে লিখব 30 ডিগ্রি, সাইন 30 উপরে, আর বাকি অ্যাঙ্গেলটা কত রইল 45, সেটা হচ্ছে নিচে লিখে দেবো সাইন 45 ডিগ্রি। এভাবেই আমরা অ্যাঙ্গেল থেকে কিন্তু এক মাধ্যমের সাপেক্ষে আরেক মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব।
এবার সাইন 30-র ভ্যালু কত হয়? হাফ হয়, সরি, সাইন 30-র ভ্যালু কত হয় তাহলে? হাফ হয়। আর সাইন 45-এর ভ্যালু কিন্তু 1/√2 হয়। তাহলে হচ্ছে হাফ আর 1/√2 ডিগবাজি কী হবে? √2/1, √2 দিয়ে 2কে কাটলে হয় √2, তাহলে উত্তর হয়ে যাবে আমার 1/√2 অ্যান্সার। ঠিক আছে, তো যারা সাইনের মানগুলো জানো না তারা কিন্তু দেখে নিবে মানগুলো। সাইন 0-র ভ্যালু 0, সাইন 30-এর হাফ, সাইন 45, সাইন 60, সাইন 90। আর আমরা একটা মাধ্যমের সাপেক্ষে আরেকটা মাধ্যমের কীভাবে প্রতিসরাঙ্ক বের করবো ফর্মুলাটা আরেকবার তোমরা দেখে নিও। ঠিক আছে, আর এখানে প্রতিসরাঙ্ক বের করার জন্য কিন্তু সাইনের এই মানগুলো লাগবে। কোশ্চেন কি আছে দেখি, যে একটা ছেলে লেন্স ব্যবহার করে একটি দূরবর্তী বস্তুর তীক্ষ্ণ চিত্র পর্দায় ফোকাস করে। তো মনে রাখবে, যখন দূরের বস্তু পর্দায় ফোকাস করবে তখন হচ্ছে লেন্স আর পর্দার মধ্যে দূরত্ব কিন্তু কি হয়ে যাবে বলো তো? এফ বা r/2 এর সঙ্গে সমান হয়ে যাবে, মনে রাখবে। ঠিক আছে, তাহলে অপশনে যদি এফ থাকে তাহলে এফ দিবে, আর অপশনে যদি r/2 থাকে তাহলে সেটা দেবে। তাহলে দূরের বস্তু যদি পর্দায় ফোকাস করে তাহলে লেন্স আর পর্দার মধ্যে দূরত্ব হয়ে যায় এফ বা r/2, মনে রেখে দাও তোমরা। নেক্সট কোশ্চেন কি করেছে, যে একটা বস্তুকে একটা অবতল লেন্সের প্রধান ফোকাসে স্থাপন করা হয়েছে। তাহলে বস্তুকে কিন্তু কোন লেন্সের? অবতল লেন্সের ফোকাসে স্থাপন করা হয়েছে। তাহলে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত চিত্রের মানে হচ্ছে ইমেজটার বৈশিষ্ট্য উপস্থাপন করে? তো আমাদের কিন্তু অবতল লেন্স দ্বারা গঠিত ইমেজের বৈশিষ্ট্য কেমন হয় সেটা কিন্তু আমাদের জানতে লাগবে। তো মনে রাখবে, অবতল লেন্স দ্বারা গঠিত ইমেজের বৈশিষ্ট্য কিন্তু সবসময় কি হয়? আপরাইট বা ইরেক্ট হয়। আপরাইট বা ইরেক্ট, যেটাকে আমরা বাংলায় বলতে গেলে কি বলবো? সোজা বা খাড়া হবে একবারে। তো ইমেজটা কি হবে? প্রথম বৈশিষ্ট্য আপরাইট বা ইরেক্ট হবে, মানে সোজা হবে। সেটা কি হবে? অসৎবিম্ব বা ভার্চুয়াল হবে, মনে রাখবে। আর বস্তুর থেকে কি হবে? ছোট হবে। আর ফোকাসে যদি বস্তুটা থাকে তাহলে তো ইমেজটা খুবই ছোট হয়। ঠিক আছে, তো আমরা এবার অপশনগুলো দেখি কোনটায় এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তাহলে অবতল দর্পণ দ্বারা বস্তুর ইমেজটা কেমন হয় আমরা জানি। সৎবিম্ব কিন্তু হয় না, সেটা হয় অসৎবিম্ব বা ভার্চুয়াল। তাহলে এটা আমরা প্রথমেই কেটে দিলাম। 2 নম্বর অপশনে কি আছে? অসৎবিম্ব বা ভার্চুয়াল, এটা তো ঠিক আছে। বাট আরেকটা বৈশিষ্ট্য কি দিয়ে দিয়েছে? বর্ধিত, মানে এনলার্জ, বড় হবে। কিন্তু না, ইমেজটা বস্তুর থেকে কি হয়? ছোট, আর ফোকাসে থাকলে তো আরও ছোট হয়ে যায়। তাহলে এটা যেহেতু এনলার্জ দিয়ে দিয়েছে, এটা ঠিক থাকলেও এটা ভুল দিয়েছে, তাই 2 নাম্বারটাও কাটা। 3 নাম্বারে কি দিয়েছে? সৎবিম্ব, রিয়াল। না, অবতল দর্পণ দ্বারা বস্তুর ইমেজটা কি হয়? অসৎবিম্ব বা ভার্চুয়াল হয়, তাই না? তাহলে এটাও কেটে দিলাম। তাহলে 4 নাম্বার অপশনই আলটিমেটলি রাইট হবে, কারণ 4-এ দেখো কি আছে? অসৎবিম্ব মানে ভার্চুয়াল বলা আছে, আর কি আছে? অত্যন্ত হ্রাসপ্রাপ্ত মানে অনেক ছোট হয়ে যায়। লার্জলি ডিমিনিশড মানে অনেক ছোট হয়ে যায়। তাহলে বোঝা গেল অবতল দর্পণের চিত্রের বৈশিষ্ট্যগুলো। নেক্সট কোশ্চেনটা দণ্ডচুম্বকের সম্পর্কে। এখানে অনেক বিবৃতি দেওয়া রয়েছে, তো আমাদের সঠিক বিবৃতি বাছতে হবে। তো আগে আমরা দণ্ডচুম্বকের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দণ্ডচুম্বকের 2 মেরু মানে উত্তর মেরু বা নর্থ পোল আর হচ্ছে দক্ষিণ মেরু বা সাউথ পোলে চৌম্বক ক্ষেত্র কিন্তু সবথেকে বেশি শক্তিশালী হয়, মনে রাখবে। তাহলে মেরুতে মানে 2 মেরুতে চৌম্বক ক্ষেত্র সবথেকে বেশি শক্তিশালী, আর সেন্টার বা কেন্দ্রে কিন্তু চৌম্বক ক্ষেত্র একেবারেই দুর্বল বা শূন্যের বরাবর, মানে একবারে নাই বললেই চলে, মনে রাখবে। তারপর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে চৌম্বক ক্ষেত্র মানে দণ্ডচুম্বকের যে উত্তর মেরু থেকে চৌম্বক ক্ষেত্র রেখা বের হয়ে দক্ষিণ মেরুতে যে ঢুকছে, সেই চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কিন্তু পরস্পরকে কখনোই ছেদ করে না। তোমরা দেখতেই পাচ্ছ, একটা আরেকটাকে কিন্তু কখনো ছেদ করে না, অর্থাৎ ইন্টারসেক্ট করে না। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম, 2 নাম্বার বৈশিষ্ট্য দেখে নিলাম। এবার আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য দেখার পালা। দেখো 3 নাম্বার বৈশিষ্ট্যটা এখানে ঠিক করে বোঝা যাচ্ছে না। 3 নাম্বার বৈশিষ্ট্যটা আমি বলে দিচ্ছি মুখে। দেখো, আমরা কি দেখলাম? একটা দণ্ডচুম্বকের নর্থ পোল থেকে যখন সাউথ পোলে দিকে একটা চৌম্বক ক্ষেত্র রেখা যাচ্ছে, তখন চৌম্বক ক্ষেত্র রেখাটা দেখতে কীরকম? দেখো তো, ক্লোজড না?
কোথাও কি ওপেন আছে, মানে এরকম কি কোথাও আছে, এতটুকু 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 কি ফাঁকা, এরকম কি ওপেন আছে, কিন্তু কোনো কিন্তু ওপেন নেই। তো চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কি হয়, ক্লোজড হয়, এরকম বদ্ধ টাইপের হয়। আর কি হয় বলো তো, কন্টিনিউয়াসলি এভাবে কিন্তু বের হতেই থাকবে, মানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কন্টিনিউয়াসলি এভাবে রেখাগুলো বের হতে থাকবে। তো চৌম্বক রেখাগুলো কি হবে তাহলে, ক্লোজড হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ক্লোজড মানে হচ্ছে বদ্ধ থাকবে, খোলা থাকবে না কিন্তু রেখাগুলো। আর কি হবে, কন্টিনিউয়াসলি বের হতে থাকবে, তার মানে কন্টিনিউয়াস হবে। আর কি হবে, এগুলো কার্ভড হয়, কিন্তু সরল রেখা না, কিন্তু এরকম কার্ভড হয়ে যাচ্ছে, তাই আমরা বলবো ক্লোজড, কন্টিনিউয়াস আর হচ্ছে কার্ভড হয়। তাহলে আমরা কিন্তু 3 নম্বর বৈশিষ্ট্য দেখে নিলাম। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনটা সলভ করি। তো প্রথম বৈশিষ্ট্যতে কি বলেছে, মানে প্রথম বিবৃতিতে বলা আছে দণ্ডচুম্বকের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের শক্তি সবচেয়ে শক্তিশালী হয়। না, এটা কিন্তু ভুল বিবৃতি। কারণ আমরা কি জানি, একটা চৌম্বক, দণ্ডচুম্বকের কিন্তু মেরুতে চৌম্বক ক্ষেত্র সব থেকে বেশি শক্তিশালী হয়, 2 মেরুতে। আর সেন্টারে কিন্তু চৌম্বক ক্ষেত্র একেবারেই দুর্বল বা শূন্যর বরাবর হয়। আর এখানে ওরা কেন্দ্রেই শক্তিশালী বলেছে, তাই এই বিবৃতিটা ভুল হবে। 2 নম্বর বিবৃতি কি রয়েছে দেখি আমরা, চৌম্বক ক্ষেত্র রেখা পরস্পরকে কখনো কিন্তু ইন্টারসেক্ট বা ছেদ করে না। আমরা হ্যাঁ 2 নম্বর বৈশিষ্ট্যতে আমরা দেখে এসেছি যে চৌম্বক ক্ষেত্র রেখা কিন্তু পরস্পরকে কখনো ইন্টারসেক্ট করে না, তাহলে এই বিবৃতিটা রাইট হবে। তারপরে 3 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, চৌম্বক ক্ষেত্র রেখা সর্বদা কি হয়, বদ্ধ হয়। আমরা কি দেখলাম যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো কিন্তু ক্লোজ থাকে, যে এরকম বদ্ধ থাকে, কোথাও কিন্তু ওপেন থাকে না। আবার এগুলো কিন্তু অবিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াসলি কিন্তু এভাবে বের হতেই থাকবে। ঠিক আছে, মানে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কন্টিনিউয়াস হয়, মানে অবিচ্ছিন্ন হয়। আর এগুলো কিন্তু কার্ভড হয়। ঠিক আছে, এগুলো কিন্তু সরল রেখা না, কার্ভড হয়। তো এটাও তার মানে রাইট অ্যান্সার হয়ে গেল, মানে 3 নম্বর বিবৃতিটা সঠিক, যে ক্লোজ, কন্টিনিউয়াস আর কার্ভ হবে চৌম্বক ক্ষেত্র রেখাগুলো। আর এগুলো পরস্পরকে কিন্তু ইন্টারসেক্ট করে না। আর প্রথম বৈশিষ্ট্য কি ছিল, মেরুতে হচ্ছে চৌম্বক ক্ষেত্র সব থেকে বেশি শক্তিশালী আর কেন্দ্রে সব থেকে দুর্বল, আর এরা কেন্দ্রেই শক্তিশালী বলে দিয়েছে, তাই এই প্রথম বিবৃতিটাই শুধু এখানে ভুল, আর 2 আর 3 বিবৃতি সঠিক হবে কিন্তু। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে, রাইট অ্যান্সার 3 হবে, কারণ 3-এ 2 আর 3 রয়েছে। বোঝা গেল। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু, মনে রাখবে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট হয় কিন্তু। তাহলে খুব সহজ একটা কোশ্চেন, তাহলে 1 হর্স পাওয়ার সমান সমান 746 ওয়াট, তোমরা কিন্তু মনে রাখবে। কোশ্চেনটা কি রয়েছে, যে নিচের কোনটি বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান নয়। এবার জৈবিক উপাদান বা ইংলিশে বললে কি বলতো, বায়োটিক এলিমেন্ট নয়। তো মনে রাখবে জৈবিক উপাদান হচ্ছে জীবদেহ থেকে যেসব পদার্থ পাওয়া যায় সেগুলোই জৈবিক উপাদান। তো ব্যাং তো নিজেই একটা জীব, তাই না? ফুল কি উদ্ভিদ থেকে পাওয়া যায়, তো এটাও একটা বায়োটিকই হবে। পোকামাকড় এরাও তো একটা জীবই। তো এগুলো সব কি হবে, বায়োটিক। বাট মাটি কোনো জীব থেকে পাওয়া যায় না, তো মাটিটা হচ্ছে একটা অ্যাবায়োটিক বা অজৈবিক উপাদান কিন্তু। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, 4 নাম্বার, যেহেতু মাটি কোনো জৈবিক উপাদান নয়। কোশ্চেনে দুটো বিবৃতি দেওয়া রয়েছে, তো বিবৃতিগুলো পড়ে আমাদের সঠিক বিকল্পটা নির্বাচন করতে বলেছে। তো আমরা কুইকলি বিবৃতিগুলো দেখে নিই। বিবৃতি 1-এ কি রয়েছে, ডোবেরিনার ত্রয়ী সূত্র দিয়েছিলেন বা ল অফ ট্রায়াড দিয়েছিলেন। একদম ঠিক, কারণ আমরা জানি ডোবেরিনার ত্রয়ী সূত্র বা ল অফ ট্রায়াড, বা এক কথায় ডোবেরিনারের ট্রায়াড কিন্তু তিনি দিয়েছিলেন। তারপরে 2 নম্বর বিবৃতি দেখি, যে ডোবেরিনার, আচ্ছা এখানে বানানটা ভুল হয়ে গেছে, এটা কিন্তু ডোবেরিনার হবে, তার ত্রয়ী সূত্রতে বিভিন্ন বৈশিষ্ট্যের বা ডিফারেন্ট প্রপার্টির 3টি পদার্থ নিয়ে গ্রুপ বানান। এই বিবৃতিটা কিন্তু ভুল, কারণ ডোবেরিনার হচ্ছে একই বৈশিষ্ট্য। মনে রাখবে ডোবেরিনার একই বৈশিষ্ট্য বা সেম প্রপার্টি হবে, কিন্তু এটা কি হবে, সেম প্রপার্টি বা একই বৈশিষ্ট্যের 3টি পদার্থ নিয়ে কিন্তু তিনি গ্রুপ বানিয়েছেন। এখানে যেহেতু বিবৃতি 2-তে কি বিভিন্ন বৈশিষ্ট্য বলেছে, তাই এটা ভুল হয়ে যাবে। তার মানে শুধুমাত্র বিবৃতি 1 সঠিক হবে, যেটা বিকল্প 2-এ রয়েছে, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক। তো আমরা একবার কুইকলি ডোবেরিনারের ত্রয়ী সূত্র বা ল অফ ট্রায়াড বা ডোবেরিনারের ট্রায়াডটা একটু জেনে নেই। তো ডোবেরিনার আমরা কি দেখলাম, একই বৈশিষ্ট্যের বা সেম প্রপার্টির 3টি পদার্থ নিয়ে কিন্তু একটা গ্রুপ বানিয়েছিল। সেখানে কি হয়, প্রথম আর তৃতীয় পদার্থের পারমাণবিক ভর, আর ইংলিশে বললে কি বলতো, অ্যাটমিক মাস
বা ইংলিশে কখনো কখনো কিন্তু অ্যাটমিক ওয়েটও লেখা থাকে, মনে রাখবে অ্যাটমিক ওয়েট। তাহলে পারমাণবিক ভর আর ইংলিশে বলে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েটের যদি আমরা গড় নেই কার কার, প্রথম আর তৃতীয় মৌলের, তবে সেই গড়টা দ্বিতীয় মৌলের বা মাঝের মৌলের কিন্তু অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভরের সঙ্গে কিন্তু ইকুয়াল হয়ে যায়, তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো তোমরা একবার এই যে এখানে ডোবেরিনালের ট্র্যাড ফর্মুলাটা লেখা রয়েছে, তোমরা একবার এখান থেকে দেখেও নিতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমরা একটু দেখে নিই, যে নিচের কোন সংখ্যাটি সুষুম্না কাণ্ডকে চিহ্নিত করে। বাট ছবি কি দিয়েছে, একটা মস্তিষ্কের ছবি দিয়েছে। বাট আমরা কি জানি বলো তো, যে মস্তিষ্কের এই নিচের এরকম জায়গা থেকেই কিন্তু সুষুম্না কাণ্ড স্টার্ট হয়ে যায়। আর এই জায়গাটা কি বলো তো, মেডুলা অবলঙ্গটা, মেডুলা অব লঙ্গটা। এই মেডুলা অবলঙ্গটা মানে এই 4 নাম্বার জায়গার থেকেই কিন্তু সুষুম্না কাণ্ড স্টার্ট হয়ে যায়। তাহলে কোন সংখ্যাটা সুষুম্না কাণ্ডকে চিহ্নিত করবে, 4 নাম্বার সংখ্যাটা, যেটা অপশন সিতে রয়েছে। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে সমতুল্য রোধ বের করার অঙ্ক। তো সমতুল্য রোধ বের করার আগে আমাদের শ্রেণী সমবায় কেমন হয় সেটা কিন্তু জানতে হবে। মনে রাখবে শ্রেণী সমবায় হচ্ছে একটা রোধ কী হবে, শেষ হবে, সেখান থেকেই আরেকটা রোধ এইভাবে শুরু হয়ে যাবে, বা এইভাবেও থাকতে পারে। এই একটা রোধ শেষ হলো, এখান থেকেই আরেকটা রোধ কী হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, বোঝা গেল? তো এবার আমাদের জানতে হবে যে শ্রেণী সমবায় তুল্য রোধ কেমন করে বের করে। মনে করো এই একটা রোধ R1, এই একটা রোধ R2, এই একটা রোধ R1, এই একটা রোধ R2। তাহলে শ্রেণী সমবায় কি হয়, একটা রোধ শেষ হবে, সেখান থেকেই কিন্তু আরেকটা রোধ শুরু হয়। আর তাদের তুল্য রোধ কেমন করে বের করে, মনে রাখবে তুল্য রোধ শ্রেণী সমবায় কি হয়, রোধগুলো যোগ করে দিলেই হলো। তাহলে R1 আর R2 তুল্য রোধ কি হবে, মনে রাখবে R1 প্লাস R2। তাহলে এগুলো কিন্তু নোট করে রেখে দাও, যে শ্রেণী সমবায় তুল্য রোধ যোগ করলেই হয়ে যায়। অপরদিকে সমান্তরাল সমবায় কোনগুলোকে আমরা বলবো, সমান্তরাল সমবায় হচ্ছে, মনে রাখবে, যখন দুই বা তার বেশি রোধের দুই প্রান্তই এক জায়গায় কানেক্টেড থাকবে। দেখো এই একটা রোধ R1, এই একটা রোধ R2, এদের দুই প্রান্তই কিন্তু, এই যে এই প্রান্তটাও দেখো এক জায়গায় কানেক্টেড, এই পাশের প্রান্তও কিন্তু এক জায়গায় কানেক্টেড, তার মানে এখানে R1 আর R2 কিন্তু সমান্তরাল সমবায় রয়েছে, বোঝা গেল? তো তোমরা আরও কিছু দেখতে পারো সমান্তরাল সমবায়ের এক্সাম্পল। দেখো তোমরা ভালো করে, এখানে যে তিনটে রোধ রয়েছে R1, R2 আর R3, এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু দেখো, মানে এই দিকের প্রান্তগুলো একটা জায়গায় কানেক্টেড, এই দিকের প্রান্তগুলো কিন্তু এক জায়গায় কানেক্টেড। যখন দুই প্রান্তই এক জায়গায় কানেক্টেড থাকবে তখন সেগুলো হয়ে যাবে সমান্তরাল সমবায়। এবার সমান্তরাল সমবায়ে কিভাবে হচ্ছে তুল্য রোধ বের করে সেটাও তোমরা লিখে রাখো নোট করে। তাহলে সমান্তরাল সমবায়ে মনে রাখবে তুল্য রোধটা, যদি দুটো রোধ কি থাকে R1 আর R2, তাহলে তুল্য রোধ হয়ে যাবে সেই দুটো রোধের গুণফল, আর গুণফলকে যোগফল দিয়ে ভাগ করলেই হয়ে যায়। আপাতত আমরা দুটো রোধের তুল্য রোধ, সমবায়ের তুল্য রোধ আমরা জানলাম, পরবর্তীকালে আমরা 3টে 4টেরও জানবো, ঠিক আছে? তাহলে সমান্তরালের তুল্য রোধ কী হবে, R1 আর R2র গুণফল, মানে দুটো রোধের গুণফল, সেই গুণফলকে তাদের যোগফল দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো আমরা মেইন অঙ্কে আসি। এখানে তোমরা যদি ভালো করে দেখো, এই যে 3 ওহম যে আছে, এই 3 ওহমটা শেষ হলো, শেষ হয়ে আরেকটা 3 ওহম কিন্তু শুরু হলো। তার মানে আমরা বলতে পারি যে এই 3 ওহম আর এই 3 ওহম কিসে আছে, শ্রেণী সমবায়ে আছে। তাহলে শ্রেণীতে থাকলে এই দুটো রোধের তুল্য রোধ কী হবে বলো তো, শ্রেণীতে থাকলে কী হয় আমরা জানি, তুল্য রোধ হয় তাদের যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে 3 যোগ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এই দুটোর পরিবর্তে এখন আমরা তুল্য রোধ, একটা তুল্য রোধ লিখব, দুটোর পরিবর্তে 3 মিলে কত হলো আমার 6, একটা লিখব। আর এইদিকে কত রয়ে গেল আমার, 3 ওহম কিন্তু আগের থেকে একটা রয়ে গেছে, তাই তো? আর এইদিকে আমার এ রয়েছে, আর এইদিকে আমার বি রয়েছে। এবার তোমরা ভালো করে দেখো, 3 আর 3-এর যে তুল্য রোধ 6 ওহম, আর একটা রোধ যে রয়ে গেছিল 3 ওহম, এদের কিন্তু এই প্রান্তটা এইদিকে কানেক্টেড, এই দিকের প্রান্তগুলো কিন্তু এখানে কানেক্টেড। মোট কথা হচ্ছে দুই দিকেই কিন্তু কানেক্টেড। তার মানে আমরা বলতে পারি 6 আর 3 কিসে রয়েছে, সমান্তরালে, কারণ সমান্তরালে দুই দিকেই কি থাকে, কানেক্টেড থাকে, তাই না?
আর সমান্তরালের দুটো রোধের তুল্য রোধ কেমন করে বের করে? সেই দুটো রোধের গুণফলকে তাদের যোগফল দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়। তাহলে এখানে কি কি রয়েছে? এই পাশটায় দেখাচ্ছি আমি 6 আর 3। তাহলে আমরা কি করব? গুণ করব, মানে রোধ দুটোর গুণফলকে আমরা তাদের যোগফল দিয়ে ভাগ করে দিলেই আমরা তুল্য রোধ পেয়ে যাব। তাহলে আলটিমেটলি আমাদের কি বেরোবে? 3 6 18, 18/9, 9 দিয়ে 18 কাটলে কত হয়? 2 উত্তর হবে আমাদের, যেটা অপশন 2 এ রয়েছে। 2 ওহম আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে দেখি আমরা, যে ব্লিচিং পাউডার তৈরিতে জড়িত সঠিক রাসায়নিক বিক্রিয়াটি চিহ্নিত করো। মানে ব্লিচিং পাউডার তৈরির যে বিক্রিয়াটা সেটা আমাদের চিহ্নিত করতে বলেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোমরা যদি ব্লিচিং পাউডারের সংকেত জানো তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে ইজিলি। ঠিক আছে, তো ব্লিচিং পাউডারের সংকেত কি হয় মনে রাখো, CaOCl(2). তাহলে তোমরা দেখো যে কোথায় ব্লিচিং পাউডার CaOCl(2) তৈরি হয়েছে, মানে কোন বিক্রিয়ায়। তো প্রথম বিক্রিয়ায় কি কি আছে? NH4Cl NaCO3, কোথাও CaOCl(2) নেই। 2 নম্বরে কি কি তৈরি হয়েছে? Cl2H2NaOH, কোথাও কিন্তু CaOCl(2) নেই। কিন্তু 3 নম্বর বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি তো CaOCl(2), এখানে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। ঠিক আছে, ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, মানে এরকম হবে CaOCl(2). তার মানে 3 নম্বর বিক্রিয়ায় কিন্তু আমরা দেখলাম যে CaOCl(2) তৈরি হয়েছে। তার মানে 3 নম্বর বিক্রিয়াটাই হবে ব্লিচিং পাউডার তৈরির রাসায়নিক বিক্রিয়া। তবুও আমরা বিক্রিয়াটা একবার ভালো করে দেখে নিই ব্লিচিং পাউডার তৈরির। তো এখানে কি হয় আমরা দেখলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH(2)র সঙ্গে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তাহলেই কিন্তু কি তৈরি হবে আমাদের? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার CaOCl(2) সাথে হচ্ছে আমাদের জল তৈরি হয়। তোমরা মনে রাখবে এই বিক্রিয়াটা। তাহলে ব্লিচিং পাউডার তৈরির রাসায়নিক বিক্রিয়াটা কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি আমরা, মানে CaOH(2)র সঙ্গে যদি আমরা Cl2 ক্লোরিনের বিক্রিয়া ঘটাই তবে কি তৈরি হয়? ব্লিচিং পাউডার CaOCl(2) আর জল তৈরি হয়, মনে রাখবে। যদিও কোশ্চেনটা এই ব্লিচিং পাউডারের সংকেত জানলেই তোমরা সলভ করতে পারতে। ঠিক আছে, কারণ ডান দিকে CaOCl(2) শুধু 3 নাম্বার অপশনেই কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে? একটা তারের দৈর্ঘ্য L আর হচ্ছে রোধ R দিয়েছে। তারপর বলেছে একই পদার্থের আরেকটা তারের দৈর্ঘ্য বলেছে আগের দৈর্ঘ্যের 3 গুণ আর ক্ষেত্রফল বলেছে আগের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এই তারের মানে নতুন তারের রোধটা কত হবে? তো যখন এরকম আমাদের আগে একটা রোধ দিবে, তারপর নতুন একটা তারের দৈর্ঘ্য আগের দৈর্ঘ্যের কিছু একটা গুণ বলবে আর ক্ষেত্রফল কিছু একটা গুণ বলবে, তো তখন আমরা নতুন রোধ কিভাবে বের করব? নতুন রোধ আমরা যে ফর্মুলাটা ইউজ করে বের করব সেটা আমরা একবার দেখে নিই। ফর্মুলাটা লেখা রয়েছে পাশে, তোমরা একবার ভালো করে দেখে নাও। নতুন রোধ কি হবে? আগের রোধকে আমাদের গুণ করতে হবে হচ্ছে একটা ভগ্নাংশ দিয়ে। ভগ্নাংশের উপরে আমাদের কি লিখতে লাগবে? আগের দৈর্ঘ্যের কত গুণ, আর নিচে লিখতে হবে আগের ক্ষেত্রফলের কত গুণ। তো দেখো তোমরা খাতায় কিন্তু তোমরা নোট ডাউন করে নাও ফর্মুলাটা, যে আগের রোধ কেমন করে বের করব। যখন হচ্ছে মানে নতুন তারের দৈর্ঘ্য আগের তারের দৈর্ঘ্যের এত গুণ আর ক্ষেত্রফল আগের তারের ক্ষেত্রফলের এত গুণ যখন দেওয়া থাকবে। তো দেখো ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে অঙ্কটা করি। তো আগের রোধ তোমরা কোশ্চেনটা দেখে পড়ে নাও, যে আগের রোধ কিন্তু R দেওয়া রয়েছে, আর আগের দৈর্ঘ্যের কত গুণ হলো? নতুন দৈর্ঘ্য 3 গুণ বলেছে, তাই 3 উপরে যাবে ভগ্নাংশের, আর ভগ্নাংশের নিচে ফর্মুলায় দেখো কি রয়েছে? আগের ক্ষেত্রফলের কত গুণ। তোমরা কোশ্চেন থেকে দেখো যে আগের ক্ষেত্রফল কিন্তু 2 গুণ বলেছে, তাহলে নতুন রোধ হয়ে গেল 3R/2, যেটা কোন অপশনে রয়েছে দেখো ভালো করে? 4 নাম্বার অপশনে রয়েছে। 3/2R মানেই 3R/2, তাই না? নেক্সট কোশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নিই, যে একটা এসি জেনারেটর নিম্নলিখিত কোন নীতির ওপর কাজ করে? মনে রাখবে একটা এসি জেনারেটর কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের যে নীতি তার উপর কিন্তু কাজ করে এসি জেনারেটর, আর ইংলিশে বললে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে তোমরা কিন্তু একবারে ঝরঝরা করে রাখো যে এসি জেনারেটর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের নীতির ওপর কিন্তু কাজ করে। নেক্সট কোশ্চেনটা কি রয়েছে, যে নিচের কোনটি বংশবৃদ্ধির জন্য স্পোর ব্যবহার করে? ফার্ন কিন্তু বংশবৃদ্ধির জন্য স্পোর ব্যবহার করে, তোমরা মুখস্থ করে নাও।
তাহলে বংশবৃদ্ধির জন্য স্পোর কারা ব্যবহার করে? ফার্ন ব্যবহার করে।